নির্মলেন্দু গুণ লিখেছিলেন, চোখ নেই বলে দেখতে পাইনি হিরে চুনিয়ার পান্না, কান নেই বলে শুনতে পাইনি মানুষ পাখির কান্না। কিন্তু আজকের দিনে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যিনি পথে বসা যোগ্য শিক্ষকদের কান্না দেখতে বা শুনতে পান না, তাকে মনুষ্য পদবাচ্য বলে ভাবাটা কিন্তু মুশকিল। দেখুন, আমরা প্রথম দিন থেকে দুটো দাবি করে এসেছি। একজন অযোগ্য শিক্ষকও, অর্থাৎ পয়সা দিয়ে চাকরি কেনা একজন ভুয়ো শিক্ষকও যেন কোনো স্কুলে না থাকে, কারণ তাতে ছাত্রছাত্রীদের একাধিক প্রজন্ম মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং দুই, একজন যোগ্য শিক্ষককেও যেন অন্যের দুর্নীতির কারণে চাকরি হারাতে না হয়। আবার বলছি, 26,000-এর মধ্যে একজন যোগ্য শিক্ষককেও নয়। তাই আমাদের আজকের সভার বিষয়টাই একটা স্পষ্ট দাবি। আজকের সভার বিষয়, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি চাকরি গিলে খায়, সরকারকেই নিতে হবে যোগ্যদের দায়। আজ আমার প্রথম বক্তা হালিশহর আদর্শ বিদ্যাপীঠের ইংরেজির শিক্ষক, নাকি শিক্ষক ছিলেন বলবো, যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি হারিয়ে আজ অন্যদের মতো আক্ষরিক অর্থেই সল্টলেকের রাস্তায় এসে বসেছেন। আজ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে পরীক্ষায় বসা ছাড়া এই মুহূর্তে আন্দোলনকারীদের সামনে কোনো বিকল্প নেই। রিভিউ পিটিশনের সাড়া মিললে অন্য পথ খুলে যাবে। প্রতিক্রিয়া জেনে নেব চিন্ময় মণ্ডলের কাছ থেকে। চিন্ময়। শুভ সন্ধ্যা সকলকে। কিন্তু আমরা আজকে হতাশার অন্ধকারে নিমজ্জিত। যোগ্য ও বৈধদের চাকরি গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফাঁদে, বিচারের বাণীও আজ নীরবে নিভৃতে কাঁদে। দেখুন, আমরা এই যে যারা আজকে যোগ্য চাকরিহারা বলে রাস্তায় আন্দোলন করছি, সকলেই একদিন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা অবাঞ্ছিত কিছু ছিল না। আমরা এই ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েদের পড়াতে খুব ভালোবাসতাম। আমরা চেয়েছিলাম যারা বিভিন্নভাবে কম্পিটিটিভ এক্সাম দিয়ে আজকে সরকারি চাকরির জন্য প্রিপারেশান নেয়, তারা এই শিক্ষক হবার পেশায় নিযুক্ত হওয়ার জন্যই কঠোর পরিশ্রম করেছিল। হ্যাঁ, বলতে পারেন আপনারা যে অনেকেই তো পরিশ্রম করেনি, টাকা দিয়ে চাকরিটা পেয়েছিল। অবশ্যই সেটা আমরা জানি। কিন্তু আমরা যারা এই স্বপ্নটা দেখেছিলাম যে একদিন শিক্ষক হয়ে আমরা সমাজ গড়ব, এই যে একটা দুর্নীতি, একটা সবসময় একটা নিরপরাধ একটা আশ্রয়ে সকলে রয়েছে, একটা অন্ধকার সমাজ, সেটাকে পরিবর্তন করব, সেই জায়গাটায় আমরাও কিন্তু সেই অন্ধকারের মধ্যেই আমাকে ঠেলে দিল। আমরা পারলাম না, আমাদেরকে ডুবিয়ে দিল হতাশার অন্ধকারে। স্বপ্ন দেখাটাই কি আমাদের ভুল ছিল? আমরা কি শিক্ষক হওয়ার জন্য আজকে এসেছিলাম, আর সেই জায়গা থেকেই আমাদেরকে আবার তাড়িয়ে দিল যে না, সেই উদয়নের পাঠশালার মতো শিক্ষিত হওয়ার কোনো দরকার নেই, তোমরা পড়াশোনা ছাড়াই থাকো, কারণ অশিক্ষার অন্ধকারে থাকলেই হয়তো অনেকের লাভ। আজকে বলুন তো, আমরা চাকরিটা কি এমনি এমনি পেয়েছিলাম? অনেকেই হয়তো জানেন না। যখন 2018 সাল থেকে 19 সাল আমরা এই চাকরির জন্য প্রতিটা পদক্ষেপেই লড়াই করেছি। রাস্তার আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল, কারণ দিনের পর দিন না রেজাল্ট পাবলিশ হচ্ছিল, রেজাল্ট পাবলিকেশনের পর ইন্টারভিউ নিতে দেরি, তারপরে একের পর এক কাউন্সিলিং, সেই কাউন্সিলিংয়েও ডিলে। কেন ডিলে? না করতে পারবো না। কখনো এক ডিপার্টমেন্ট, বিকাশ ভবন, শিক্ষা দপ্তর কখনো ঠেলে দিচ্ছে এসএসসি অটোনোমাস বডি, তোমরা এসএসসির কাছে যাও। এসএসসি চেয়ারম্যান বলছেন বিকাশ ভবন অর্ডার দিলে হবে। একবার এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্ট, এই করে একের পর এক ডিলে করে আজকে শুনতে হচ্ছে প্যানেল এক্সপায়ারির গল্প। 1 বছর হয়ে গেছে। কে করেছিল এই ডিলেটা? আজকে ডিপার্টমেন্ট যদি ডিলে না করতো, তাহলে এই 1 বছরের গল্পটাও কি আসতো? আজকে ভাবুন তো, যারা চাকরিগুলো হারালাম, কার দোষ ছিল? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবাই রায় দিচ্ছে দুর্নীতি হয়েছে। আমরাও চোখে দেখতে পাচ্ছি, একদম দিনের আলোর মতো পরিষ্কার দুর্নীতি হয়েছে। কিন্তু দুর্নীতির দায়টা কাদের? কারা এই দুর্নীতিটা করলো, আর তার দায়টা পড়ছে আমাদের ঘাড়ে? আমরা কি সেটা নিতে পারি? কখনোই নয়। আজকে সুপ্রিম কোর্ট বলছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। প্রতিষ্ঠানগুলো কি কি ছিল? এসএসসি, শিক্ষা দপ্তর, পর্ষদ, আর আমরা বলতে পারি অবশ্যই রাজ্য সরকারের সেই সমস্ত মন্ত্রীরা যারা আজকে জেলে রয়েছে। তাহলে এই দুর্নীতির দায় আমরা নিতে পারি না। দুর্নীতির দায় এড়াতে পারে না কোনো সরকার, দুর্নীতির দায় এড়াতে পারে না কমিশন। কেউ বলতে পারে না আমি সেই সময় চেয়ারম্যান ছিলাম না,
আমি সেই সময় মন্ত্রী ছিলাম না, দায়টা তো নিতে হবে। কারণ আজকে আমরা রাস্তায় দিন যাপন করছি, দিনের পর দিন রাস্তায় দিন যাপন করছি। কিসের জন্য? ইচ্ছা করে। স্বপ্ন ছিল কি রাস্তায় দিন যাপন করার? স্বপ্ন ছিল তো শিক্ষক হবার, স্বপ্ন ছিল তো পড়ানোর। রাস্তায় থাকতে হবে কেন? এই কথার উত্তর কি পাবো আমরা? জানি না। ভবিষ্যৎ কোথায়? ভবিষ্যৎ হয়তো সেই অন্ধকারই। আমরা আজকে হতাশায় ভুগছি, সবসময় আন্দোলনে উঠে পড়ে লেগেছি। আমাদেরকে বিকাশ ভবন অভিযান করতে হচ্ছে, আমাদেরকে এসএসসি অভিযান করতে হচ্ছে। কি? যোগ্য অযোগ্য লিস্ট দিন। আজকে বলতে হচ্ছে 22 লক্ষ ওএমআর পাবলিশ করুন। আজকে আমরা শুনছি কোর্টের রায় মেনেই সব কিছু হবে। কিন্তু এই রায়গুলো তখন কেন মানেননি যখন হাইকোর্ট বলেছিল 22 লক্ষ ওএমআর প্রকাশ করুন? যখন বলা হয়েছিল যোগ্য অযোগ্য সেপারেশন করুন, সেগ্রিগেট করুন, তখন কোথায় মানা হয়েছিল? কত ক্ষেত্রে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চলে যাওয়া হয়, তারপর সুপ্রিম কোর্টে চলে যাওয়া হয়। আজকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি টেন্টেডদের বাদ দিয়েছিলেন একটা সময়। তাহলে সেই রায়টাকে যদি আজকে রাজ্য সরকারও মেনে নিত যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, যারা করেছে তাদের শাস্তি দেওয়া হোক, কিন্তু যারা আনটেন্টেড, যাদের বিরুদ্ধে একটা অভিযোগ পর্যন্ত ছিল না, তাদেরকেও কিন্তু এই রাস্তায় নেমে আনলো কিন্তু সেই প্রতিষ্ঠান। আজকে এই জায়গায় এসে আমার বক্তব্য রাখার কোনো দরকারই ছিল না। আসতে হচ্ছে শুধুমাত্র চোখে জল নিয়ে। রাস্তায় যারা শুয়ে আছে, বসে আছে, কেউ অন্তঃসত্ত্বা, কেউ ক্যান্সার আক্রান্ত, কেউ ব্রেন স্ট্রোকে আক্রান্ত, তাদের নতুন পরীক্ষা দিতে হবে। ভাবুন তো একবার। আমরা নেই সচ্ছল সবল, বয়স কম, যারা 50 বছর ঊর্ধ্বে এখন বয়স, তারা কিভাবে পরীক্ষা দেবে? তাদের মানসিকতাটা কোথায় থাকবে? বয়সে ছাড় দিচ্ছেন, কিন্তু সেই মেন্টাল স্টেবিলিটিটাকে ছাড় দিতে পারবেন যেটা 10 বছর আগে ছিল? সেই যে কম্পিটিটিভ পরীক্ষায় বসার ক্ষমতাটা ছিল, সেটাকে ফেরত দিতে পারবেন? যারা হার্টের রোগী আজকে, তাদের সেই 10 বছর আগের যে সচ্ছলতাটা ছিল, সেটা কি ফেরত নিয়ে আসা যাবে? সেটা কখনো সম্ভব? আজকে যখন সুপ্রিম কোর্টে চলে যাওয়া হলো সেই টেন্টেডদের বাদ দেওয়ার পরিবর্তে একটা কেস নিয়ে, যে না টেন্টেডদের বাদ দেওয়া যাবে না, সুপ্রিম কোর্ট বেলা ত্রিবেদীর ব্রাঞ্চ আবার ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিলেন। সেখানে কিন্তু আমাদের কোনো অন্তর্ভুক্তি ছিল না কেসের মধ্যে, পুরোটাই চলে গেল পুরো প্যানেল বাতিলের মধ্যে। আজকে আমরা দেখলাম যে এই সুপ্রিম কোর্টে যখন জাস্টিস চন্দ্রচূড় ছিলেন, তিনি বললেন যে যোগ্য আর অযোগ্য যদি সেগ্রিগেট করা যায়, তাহলে কোনোভাবেই সকলকে চাকরি থেকে বিতাড়িত করা যায় না। তিনি বলে দিলেন দিস কোর্ট উড হ্যাভ টু ডিটারমাইন দ্য মডালিটিস। কোথায় সেই মডালিটিস? তিনি রিটায়ার করলেন। আমরা একটু আশাবাদী হয়েছিলাম যে হ্যাঁ কোর্ট নিজের মতো করে মডালিটিস ঠিক করে দিক, সেগ্রিগেট করুক, যারা দুর্নীতি করেছে তাদের যত খুশি শাস্তি দিক, ফাঁসি দিয়ে দিক, উই ডোন্ট কেয়ার। কিন্তু আজকে তাদের জন্য, আজকে প্রতিষ্ঠানের দুর্নীতির জন্য, আজকে কিছু নেতা মন্ত্রীদের দুর্নীতির জন্য আজকে আমাদেরকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে, আমাদের জীবন জীবিকা নষ্ট হচ্ছে, আমাদের পরিবারগুলো ধ্বংস হবে। এটা কখনো হতে পারে না। শিক্ষা ব্যবস্থায় এরমভাবে ধসে পড়তে পারে না, একটা সিস্টেমকে এইভাবে কেউ ধসিয়ে ফেলতে পারে না। দায়িত্ব তো তাদেরকেই নিতে হবে যারা এটা করে গেছে দিনের পর দিন। আজকে আমরা দেখতে পাচ্ছি সঞ্জীব খান্না, জাস্টিস সঞ্জীব খান্না, তিনি প্রথমে বললেন আমরা সেগ্রিগেট যদি পসিবল হয় তাহলে সেগ্রিগেট করতে হবে, কিন্তু যখন শুনানি চলছিল আমরা দেখলাম তার একটা না শোনার একটা পরিকল্পনা। আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা শুনেছি দেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলা যায় না, কিন্তু যখন আমার স্বার্থে আঘাত লাগবে, আমার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হবে, তখন আমার এই গণতান্ত্রিক অধিকার আছে যে বিচার আমি পারছি না তার বিরুদ্ধে বলা। আজকে দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত আমার বিচার দিতে পারছে না। কিভাবে আমাকে বিতাড়িত করা হচ্ছে? না, এদেরকে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, খুঁজে পাইনি তাই আমাকে বাদ দিয়ে দিল। এটা কখনো হতে পারে? দেশের বিচার ব্যবস্থা কখনো বলতে পারে যে আমি খুঁজে পেলাম না তাই তাকে শাস্তি দিয়ে দিলাম? খুঁজে বার করুন, প্রমাণ করুন, 1000 বার ভেরিফিকেশন করুন, 1000 বার সিবিআই তদন্ত করুন, কিন্তু আমার বিরুদ্ধে একটা অভিযোগ, একটা প্রমাণ নেই, আপনি বলছেন খুঁজে পেলাম না তাই আপনার চাকরি বাতিল। এটা দেশের বিচার ব্যবস্থা? আমরা এই বিচার আর কোথায় পাবো? আমরা তো বিচার ব্যবস্থার কাছেই যাই, বিচারকের কাছেই যাই যে আমাদের অধিকারটা যাতে ক্ষুণ্ণ না হয়, সঠিক বিচারটা পাই। আমরা খুবই হতাশ। আমরা দেখলাম আজকে হাইকোর্ট নির্দেশ দিল যখন সিবিআই তদন্ত করার,
যারা আমাদের বিপক্ষ মানে আইনজ্ঞরা ছিলেন, লয়ার্সরা ছিলেন, তারা হাইকোর্টে অ্যাপিল করলেন সিবিআই তদন্ত করা হোক। আর যখন সেই সিবিআই পুরো তদন্ত কমপ্লিট করে আজকে চার্জশিট জমা দিল, তখন সেই সিবিআই তদন্তটাকে কেউ মানছে না। কি দরকার ছিল তাহলে তদন্ত করার? আজকে বিরোধী লয়াররা বললেন যে হাইকোর্টে সিবিআই তদন্ত হোক, দেশের হাইকোর্ট বলল সিবিআই তদন্ত হোক, আর সেই রিপোর্টটাকে এখন অমান্য করছেন। তাহলে সেই সিবিআই অথরিটিটাকে রাখার কি দরকার? আপনাদের সেই অর্ডারটা দেওয়ারই কি দরকার ছিল যদি তার রিপোর্টটাকে আপনি চার্জশিটটাকে না মানেন? আজকে জাস্টিস বাগের যে রিপোর্ট, যে কমিটি গঠন করা হয়েছিল, তার রিপোর্ট আমরা পেয়েছি। সেখানেও বলা হয়েছে টেন্টেডদের সংখ্যা আর আনটেন্টেড কারা। আপনারা তার যে রিপোর্ট সেটাকেও মান্যতা দিলেন না। এটাই বিচার ব্যবস্থা? সত্যিই হতাশ যে দেশের বিচার ব্যবস্থা নিজেই ঠিক করতে পারছে না। আজকে তো তাহলে বিচার ব্যবস্থাকেই ঠিক করতে হতো কারা টেন্টেড কারা আনটেন্টেড। মেন দায়িত্বটা দেখুন আজকে রাজ্য সরকারি দুর্নীতি, সেটা হচ্ছে প্রথম যেটা সরকার তার দুর্নীতি করলো, কমিশন দুর্নীতি করলো, পর্ষদ দুর্নীতি করলো, শাস্তি তাদের হওয়া উচিত। তাদেরকে ঘাড় ধাক্কা ধরে বার করে দেওয়া উচিত, জেলে ভরা উচিত, পচিয়ে মারা উচিত। আজকে তাদের জন্য আমাদের জীবন নষ্ট হচ্ছে। আর যার কাছে আমি বিচার চাইতে যাচ্ছি সেও আমাকে বিচার দিচ্ছে না। আমরা কোথায় যাব বলুন? আজকে আমরা দেখছি বিভিন্নভাবে আমরা পলিটিক্সের শিকার। আমরা যেন আজকে ভোট ব্যাংক হয়ে যাচ্ছি কোথাও গিয়ে, এটা আমাদের মনে হচ্ছে। সত্যি বলতে মানে এ পক্ষ ও পক্ষ রাজনীতি এগুলো করার জন্য তো আমরা আসিনি। আমরা এসেছি আমাদের যে ন্যায় বিচারটা পাওয়ার জন্য, যোগ্যরা যাতে তাদের সসম্মানে স্কুলে ফিরে যেতে পারে, তাদের স্বপ্নটাকে বজায় রেখে যেন শিক্ষকতা করতে পারে। আজকে ভাবুন তো, যারা শিক্ষাকর্মীরা, গ্রুপ সি গ্রুপ ডিরা, তারাও তো সরকারি চাকরির জন্যই পড়াশোনা করেছিল। বাদ দিন না টেন্টেডদের, বাদ দিন না যারা দুর্নীতি করেছে তাদের কথা, কিন্তু যারা যোগ্য তাদের কি দোষ ছিল? তাদেরকে ওই 20,000 আর 25,000 দিয়ে দমিয়ে রাখা যাবে? তাদের চাকরিটাকে ওইভাবে মানে বজায় রাখা কি যাবে? এটা কখনো হয় না। চাকরিতে পুনর্বহাল করতেই হবে। সমস্ত দায়িত্ব রাজ্য সরকার, কমিশন, পর্ষদকে নিতে হবে। কিভাবে করবেন, কোন পদ্ধতি করবেন, আইনি লড়াইয়ে করবেন, সেটা আপনাদের ব্যাপার। আমরা কিছু জানতে চাই না। আমাদের চাকরি যেমন ছিল তেমন থাকতে হবে এবং সসম্মানে থাকতে হবে। আমরা দেখেছি, আমরা বারবার প্রেসিডেন্টের কাছে গেছি, প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করেছি। আজকে রাহুল গান্ধী তিনি আমাদের হয়ে প্রথম এমপি হয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছিলেন যে এদের বিষয়টা ভেবে দেখা হোক। আমাদের বাংলার এমপিরা কোথায়? তাদেরকে এতবার বললাম, আমরা অনুরোধ করেছি যে আপনারা আমাদের হয়ে রাষ্ট্রপতির কাছে বলুন, কথা বলুন, জানান, আমাদের বিষয়টা তুলে ধরুন। আর ভাবুন তো আজকের শিক্ষা ব্যবস্থা, এই যে নতুন প্রজন্ম যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, আমাদের রাজ্যে কোনো নিয়োগ নেই। দিনের পর দিন যদি এই দুর্নীতি হয়ে যায়, স্বচ্ছ নিয়োগের জন্য পড়াশোনাটা করবে কি করে? প্রতিটা শূন্য পদে কেউ যেন বলেছিল দুর্গাপুজো নাকি প্রতি বছর নিয়োগ হবে। অবশ্যই দুর্গাপুজো, ঈদ, ক্রিসমাসের মতো প্রতি বছর নিয়োগ হওয়া উচিত, এমনকি সেমিস্টার সিস্টেমে নিয়োগ হওয়া উচিত। এত শূন্য পদ, প্রতিটা শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ পাওয়া উচিত। একটা ছেলে মেয়ে সে পড়াশোনা করছে, 1 বছর পেল না, তার তো আশা থাকবে পরের বছর আমি চাকরিটা পাই। সেই আশা যদি রেখে পড়াশোনা করতে না পারে, তাহলে সিস্টেম কোথায় যাবে? সবাই বেকারত্বের যন্ত্রণাটা বোঝে কি? সরকার বা এই সমস্ত প্রতিষ্ঠান, তাদের তো বোঝা উচিত যে বেকারত্বের যন্ত্রণাটা সব থেকে বড় যন্ত্রণা। আর এই শিক্ষা ব্যবস্থা, এটাকে পুনরুদ্ধার করা খুব দরকার। আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হবে নাকি? স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রাইভেটাইজেশন হওয়ার পথে। আমাদের এগুলো দেখতে হবে। আমাদের অবশ্যই দেখতে হবে যে কিভাবে এই শিক্ষা ব্যবস্থাটাকে, এই সমাজটাকে নতুনভাবে গড়া যায়। সকলে মিলে এই সিস্টেমটাকে বাঁচানোর কথা ভাবতে হবে। নতুন পরীক্ষার কথা মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন, খুব খুশি মনে হচ্ছেন। আমরা ভাবুন তো, আজকে 10টা বছর পেরিয়ে এসেছি পড়াশোনা সেই তখনকার দিনের কম্পিটিটিভ এক্সামের জন্য, আর আজকে নতুনদের সঙ্গে আমাদের কি সেই জায়গাটা থাকবে? হ্যাঁ, অবশ্যই আমি পেতে পারি, আরও একজন পেতে পারে, কিন্তু একজনও যদি বঞ্চিত হয় যারা যোগ্য তাদের মধ্যে, তার দায় কে নেবে? কতজন পারবে বলুন তো? এটা কখনো সম্ভব?
স্কুলের পড়াশোনা 8 থেকে 12, 5 থেকে 12 পড়ানোটা আলাদা, আর কম্পিটিটিভ পড়া, দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। আমরা নতুন পরীক্ষা কেন দেব? যোগ্য তো, যোগ্য হয়ে নতুন পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না। আমরা চাই আমরা যেন ন্যায় বিচার পাই, শিক্ষা ব্যবস্থাটাকে যেন পুনরুদ্ধার করা যায়, যেটা পিছলে পড়ে গেছে, হাত ধরে টেনে তোলা আনা দরকার। আমরা চাইব যেন একটা সিস্টেম তৈরি হয় যেখানে সকলেই যোগ্য বিচার পায় এবং সকল কাজ ভালোটা ভালো আর খারাপকে খারাপ বলার ক্ষমতা সকলে রাখেন। ধন্যবাদ। ধন্যবাদ চিন্ময়। দেখুন, খুব যন্ত্রণা থেকে চিন্ময়দের আজকে বলতে হচ্ছে যে আমরা কি ভোট ব্যাংক হয়ে গেছি, আমাদের নিয়ে রাজনীতি হচ্ছে, কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে আমরা দাঁড়িয়ে। অটোনমাস বডির কথা বলছিল, স্বশাসিত সংস্থা, তার স্বরূপ খানিকক্ষণ পরে আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের বলবো। দেখুন, প্রকৃত শিক্ষক, তার কাঁধে তো শিক্ষার দায়িত্ব থাকবে, দুর্নীতির দায় তারা নেবে কেন? বিচার ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা করলেন চিন্ময়, কিন্তু আমি বলছি ভারতীয় বিচার ব্যবস্থা এত মহান, এত উদার যে কোনো রায়ের বিরুদ্ধে কারুর সমালোচনা থাকতেই পারে, সেটা বিন্দুমাত্র বেআইনি বা আইন বিরোধী নয়। সেই জন্যই উচ্চতর বেঞ্চে যাওয়া যায়, সেই জন্যই উচ্চতর কোর্টে যাওয়া যায়, এবং তার আইনি প্রভিশন ভারতীয় গণতন্ত্র প্রোভাইড করে, যার ফলে সেটায় কোনো অসুবিধে নেই। কিন্তু মাননীয় বিচারপতিরা কি করবেন বলুন তো? কে যোগ্য কে অযোগ্য এই বাছাইয়ের দায়িত্ব ছিল তো প্রাথমিকভাবে এসএসসির এবং তারপরে সিবিআইয়ের। তারা কি করতে পেরেছে? চাল আর কাঁকড় আলাদা করতে পেরেছে? এ প্রশ্ন তো উঠবেই। দেখুন, সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন যে কেউ কথা রাখে না, আর চিন্ময়দের অনেকে বলছেন যে কেউ পাশে থাকে না। যোগ্য শিক্ষকদের পাশে সমাজের একটা অংশ নিঃসন্দেহে আছেন, কিন্তু দিনের শেষে বাচ্চা স্কুলের ফিসটা, বৃদ্ধ মা বাবার ওষুধের টাকাটা কিংবা ইএমআইটা এই চিন্ময়কে এবং চিন্ময়দেরই দিতে হয়। সমাজ পাশে দাঁড়িয়ে ইএমআই দেয় না। প্রথম দিন থেকে শিক্ষকদের এই যন্ত্রণার জায়গাটা আমরা তুলে ধরেছি। তবে পাশাপাশি এটাও বলবো যে অন্য সরকারি কর্মচারীদের আটকে রাখা বা আইন নিজেদের হাতে তুলে নেওয়াটা বেআইনি শুধু নয়, সাধারণ মানুষও তা ভালো চোখে দেখেন না। আর রাষ্ট্রশক্তির নির্দেশে পুলিশও সুযোগ পেয়ে যায় ওই কোট আনকোট ন্যূনতম বলপ্রয়োগের নামে শিক্ষকদের মাথা ফাটানো। তবে হ্যাভিং সেড দ্যাট, অন্যের পাপে, প্রভাবশালীদের চুরির কারণে চিন্ময়দের জীবনগুলো সত্যি সত্যি নষ্ট হতে বসেছে। আর এদেশের রাজনীতিবিদরা পশুখাদ্য খেয়ে নেন, শহীদ সেনা জওয়ানদের কফিন থেকে টাকা খান, আর এখন দেখছি মেধাবীদের চাকরিও খান। এটাই দুর্ভাগ্যের। যাই হোক, আমার পরের বক্তা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, বর্ষিয়ান নেতা সমীর চক্রবর্তী। ধন্যবাদ সুমনবাবু, ধন্যবাদ এবিপি আনন্দ, উপস্থিত শ্রদ্ধেয় ভদ্রমণ্ডলী। সুমনবাবু গত পরশুদিন রোববার দিন আমাকে আমার পার্টি তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ইনফর্ম করে যে আজকে সন্ধ্যেবেলা 7টার সময় যুক্তিতর্ক অনুষ্ঠান আছে এবং যে সাবজেক্ট আপনি বলছেন তার উপরে আলোচনা হবে। আপনাদের প্রতিনিধির সঙ্গেও তা ফোনে আমার যোগাযোগ হয় এবং আমি আপনাদের আমন্ত্রণ গ্রহণ করি, পার্টির নির্দেশ এবং আপনাদের আমন্ত্রণ। আমি সেই জন্যেই কিন্তু এসছি যে একেবারে আমন্ত্রণ গ্রহণ করলাম, তারপরে না জানিয়ে না আসাটা শোভনীয় নয়, ভদ্রতা নয়। কিন্তু আজকে বিকেলবেলা 5টার সময় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিস্তারিতভাবে এই ইস্যুতে, যেটা নিয়ে আজকের আলোচনা, তিনি তার প্রেস কনফারেন্স করেছেন। তিনি নির্দিষ্টভাবে সমস্ত কথার উত্তর দিয়েছেন। সাংবাদিকদের যে কথা তিনি বলেছেন, যে প্রেস রিলিজ তিনি করেছেন, সেটাই তৃণমূল কংগ্রেসের লাইন। আমারও সেইটাই লাইন। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। এর বাইরে আমার কোনো বক্তব্য আজকে থাকতে পারে না। গত রোববার দিনই আমি আপনাদের সবিনয়ে বলে দিতে পারতাম, যদি জানতাম যে আজকে মুখ্যমন্ত্রীর প্রেস রিলিজটা আছে বিকেল 5টার সময়। সুতরাং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য, আমারও সেটাই বক্তব্য, সেটাই পার্টির সবারই একই বক্তব্য। এর বাইরে আমার নতুন করে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুমেনবাবুদের কাছে আমি মার্জনা চেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে 2 ঘন্টা আগেই আপনারা উত্তরগুলো পেয়ে গেছেন। আমার আর নতুন করে কিছু বলার নেই, কেন আমরা যে কথাগুলো বলি সেটা পার্টির লাইনের কথা বলি। যে কোনো ডিসিপ্লিন সোলজার পার্টির
সেখানে সজল বসে আছে সিপিএম, সেখানে সজল বসে আছে বিজেপি, বা যারাই রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তারা পার্টির লাইনটাই হচ্ছে তাদের কাছে গ্রহণযোগ্য, এবং সেই লাইন ধরেই তারা এগোতে থাকে। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। নমস্কার জানাচ্ছি সুমনবাবুকে, অন্যদের নমস্কার। ধন্যবাদ সমিতদা। দেখুন, সমিতদা দীর্ঘদিনের ডিসিপ্লিন পার্টি সোলজার, তো পার্টির কি বলবো ফতোয়া বলি বা হুলিয়া বলি কিছু এলে তার বাইরে গিয়ে সমিতদাকে বলতে আমি অন্তত রিকোয়েস্ট করতে পারবো না। কিন্তু সমস্যা হচ্ছে যে সমিতদার একটা বাক্যে আমার তীব্র আপত্তি আছে, সেটা হচ্ছে উত্তরগুলো সব পেয়ে গেছেন। না, মুখ্যমন্ত্রী সব প্রশ্নের তো প্রথম কথা প্রশ্ন উত্তর ছিল না, আর প্রশ্ন এটা এত বড় একটা সমস্যা, মুখ্যমন্ত্রী কেন কোনো পার্থিব মানুষের পক্ষে 15 মিনিট বা 14.5 মিনিটের মধ্যে তার সমস্ত উত্তর দেওয়া সম্ভব নয়, বিশেষ করে যখন 26,000 শিক্ষকের চাকরি এক কলমের খোঁচায় নাকচ হয়ে গেছে। সুতরাং এখান থেকে ওই একটা অংশে আমার আপত্তি থাকলো যে উত্তরগুলো আমি কেন, ভূভারতে কেউ সমস্ত উত্তর পাননি। মুখ্যমন্ত্রী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার কথা বলেছেন। মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট ভাষায় চিন্ময়দের বলেছেন যে পরীক্ষা দেব না বলা উচিত নয়, তাহলে চাকরিটাই থাকবে না। মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা স্কুলে যাচ্ছেন যান, ডিসেম্বর পর্যন্ত মাইনে পাবেন, তার মধ্যে পরীক্ষায় বসুন, যথাযথ জায়গায় ফিরে আসার জন্য নিজেদেরটা রক্ষা করুন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি বলেছেন যাদের টাকা ফেরতের কথা বলা হয়েছে, যাদের বাতিল করা হয়েছে, তারা এই পরীক্ষায় বসতে পারবে না, অন্য দফতরে যোগ দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। আবার আমি বলছি যে সমস্ত উত্তর কিন্তু রাজ্যবাসী এবং বিশেষ করে এই 26,000 মানুষ পাননি। কিন্তু রায়ের প্রেক্ষিতে একদম 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 কিন্তু এতে ওই না, ঠিকই একদম। এবং কোনো সাংবিধানিক পদে বসা মুখ্যমন্ত্রী তো বটেই, কেউ সুপ্রিম কোর্টের রায় অগ্রাহ্য করতে পারেন না, কোনো ধরনের কোর্টের উল্টো দিকে গিয়ে বেআইনি আইনের উল্টো রাস্তায় হেঁটে বেআইনি কাজ করতে পারেন না, পিরিয়ড। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু কথা হচ্ছে আবার যে এই 26,000-এর মধ্যে যারা যোগ্য তাদের সমস্যার সমাধান হলো কি? চিন্ময়রা খানিকক্ষণ আগেই স্পষ্ট করে দিয়েছেন যে সমস্যার সমাধান হয়নি। আমি একটা বাক্য সমিতদাকে একটু মনে করিয়ে দিই, সমিতদা নিশ্চয়ই খুব চেনা চেনা লাগবে, সমিতদা বলেননি, কিন্তু এই অংশটা না মনে করিয়ে দিলে আবার আমার পক্ষে সেটা যথেষ্ট যুক্তিযুক্ত হবে না। কোট আনকোট যাচ্ছি, গোটা শিক্ষা ব্যবস্থার প্রতি স্তরে নেতিবাচক প্রক্রিয়াগুলোকে বদল করে ইতিবাচক পথে আনা প্রয়োজন। এটা এই 2026-এ বিধানসভা ভোটের আগে এ রাজ্যের কোনো বিরোধী দলের, এই আমার বাঁদিকে যারা বসেছেন, তাদের আগাম প্রতিশ্রুতি নয়। এটা 2011 সালের বিধানসভা ভোটে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারের 27 নম্বর পাতার শিক্ষা বিষয়ক প্রতিশ্রুতি, যা কিন্তু আজকে শিক্ষা দুর্নীতির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যা হয়েছে মেলানো সত্যি খুব মুশকিল। দেখুন, অনেক তৃণমূল নেতা এই যুক্তি দেন, খানিকক্ষণ আগে চিন্ময়ের কথাতেও তার রিফ্লেকশন ছিল, যে পর্ষদ আর এসএসসি নাকি স্বশাসিত সংস্থা, সরকারের দায় নেই। আমি শুধু মনে করিয়ে দেব যে প্রশ্ন ফাঁস বিতর্কের জেরে পরীক্ষার একদিন পর যখন ইউজিসি নেট বাতিল হয়, তখন তৃণমূল কংগ্রেসই সরাসরি নরেন্দ্র মোদী সরকারকে দায়ী করেছিল, এবং আমি মনে করি তার ভেতর কোনো অন্যায় নেই, তৃণমূল কংগ্রেস একেবারে ঠিক কাজ করেছিল। কিন্তু প্রশ্ন হলো, ইউজিসি নেটের প্রশ্ন ফাঁসের জন্য যদি মোদী সরকার দায়ী হয়, তাহলে 26,000 শিক্ষকের এই নিয়োগ কেলেঙ্কারির জন্য তৃণমূল সরকার অবশ্যই দায়ী। স্বশাসিত সংস্থা, খানিকক্ষণ আগে বলছিলাম যে ওই স্বশাসিত সংস্থার রূপটা কীরকম আমাদের এই রাজ্যে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যে সেই হেভিওয়েট মন্ত্রী এবং পার্টির মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় নিজে। বিশ্ববিদ্যালয়গুলো স্বশাসন প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য ছিল, আবার কোট আনকোট যাব, 100 বার স্বাধিকারে হাত দেব, মাইনাটা তো আমিই দিই। আর সরকারের তরফে তখন কেউ তার কোনো প্রতিবাদ করেনি। এই হচ্ছে স্বশাসন, অটোনমাস বডি, খানিকক্ষণ আগে যার কথা হচ্ছিল। যাই হোক, আমার পরের বক্তা বিজেপি নেতা সজল ঘোষ, কিন্তু সজলকে মনে করিয়ে দেবো, তুমি আমার সমীরদার যে সময়টা বাঁচলো সেটা নিয়ে নিও না। সজল। শুভ সন্ধ্যা। আমি যেটা বললাম যে ব্যাপারটা পুরো সমীর যেটা বললেন আজকে আর কি, হ্যাঁ, তো সেটা তো পুরো সিলেবাসের বাইরে। মানে আজকে উনি বললেন যে দল মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে আমি তার বাইরে কিছু বলবো না, এটাই লাইন। দেবাংশু এর বাইরে গেলে কিন্তু পার্টি লাইনের বাইরে যাবে, এটা আগেই আগাম জানিয়ে রাখছি। দেবাংশু যদি কিছু বলে তাহলে ও পার্টি লাইনের বাইরে যেতে হবে ওকে।
সেটা আপনাদের দলের ব্যাপার, লাইন বেলাইন আপনারা ডিসাইড করবেন। আমি বুঝতে পারছি না যে আমি সমীর কাকুকে ধন্যবাদ দেব না সমীর কাকুকে বলবো যে আপনি পালিয়ে বাঁচলেন, এ দুটোর কোনোটাই বুঝতে পারছি না। যে সকলে চাকরি হারা হয়েছে, আপনার বিবেক, আপনার বুদ্ধি, আপনার রাজনৈতিক প্রজ্ঞা হয়তো হয়তো আপনাকে সেই কথাগুলো বলতে দিতে চায় না যেগুলো পার্টির লাইনে বলতে হয়, তাই তাকে এড়িয়ে গিয়ে নিজের চাকরিটা বাঁচিয়ে নিলেন কিনা সেটাও আমার সত্যি জানা নেই। হ্যাঁ, আগামী 2 ঘন্টা আপনি কি করবেন সেটা আপনি ভাবুন। তো আমার যেটা বক্তব্য, যাই হোক, এখন আমরা ভেবে থাকি সবসময় যে বিরোধী যেটা বললো সেটা কাউন্টার করবো। এখন যদি বিরোধী বলে যে আমি খেলার আগেই খেলবো না, তাহলে তো সত্যিই কিছু বলার নেই। সুমনদা, আমি আপনাকেই কয়েকটা কাউন্টার করি। আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি সংবিধানের বাইরে গিয়ে কিছু করবেন না, বলবেন না। সম্ভবত 7 তারিখ ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে তাহলে উনি কি কি বলেছিলেন সেগুলো সংবিধানের কোন কোন ধারা মেনে, কোন কোন নিয়ম মেনে বলেছিলেন যে কারোর চাকরি যাবে না, উনি বরাবর বলে এসছেন। সম্ভবত সেদিনও বলেছিলেন। উনি বলেছিলেন আমার কাছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি সব রেডি আছে। বাংলার মানুষ ওই ABCDকে বলছে অল বেঙ্গল চোরেদের ডিপার্টমেন্ট। আমি আপনাকে বলছি আজকে একটা নতুন প্রেস কনফারেন্স, তাতে তার কিছু বক্তব্য, রিভিউয়ের প্রতিশ্রুতি, আমি বলছি এগুলো তো অনেক আগে করা যেত। সুপ্রিম কোর্ট যে হঠাৎ ছুটি হবে এমন তো ছিল না। সুপ্রিম কোর্টের ছুটি তো প্রথম বছর হচ্ছে না। সম্ভবত 2টো রিভিউ পিটিশন, একটা সরকারের পক্ষ থেকে আর একটা SSCর পক্ষ থেকে, সেগুলো তো আগে করতে পারতেন, আগে মেনশন করতে পারতেন। তিনি এই সুযোগটা নিয়েছেন, ইচ্ছে করে দেরি করে ছেলে মেয়েদের পরীক্ষার মুখে ঠেলে দিয়েছেন। এটা ঠিক। আমি যদি এখন বলি এত বড় ডাক্তার আছেন ডক্টর কুণাল সরকার, তাকে যদি মাধ্যমিকের বায়োলজি প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তর দেওয়া আমার মনে হয় আজকের দিনে ওনার কাছে অনেক কঠিন হয়ে দাঁড়াবে। সমীর কাকু অনেক শিক্ষিত মানুষ, তাকে যদি বলি মাধ্যমিক পরীক্ষা দাও, দিতে পারবেন? একটা মানসিকতা থাকে, একটা মেন্টাল প্রিপারেশান থাকে। সেই মেন্টাল প্রিপারেশানে যে শিক্ষকদের ছেলেমেয়েরা মাধ্যমিক দিচ্ছেন, তাদের যদি এখন সেই লেভেলে নামিয়ে দেওয়া হয় সেটা সম্ভব নয়। আপনি দেখুন কতগুলো জিনিস উনি করেছেন, যে এটা প্র্যাকটিক্যালি একটা নতুন SSC পরীক্ষা হবে। এটা কিন্তু শুধু ওনারা চান্স পাবেন না, যারা আজকে নতুন, যারা এলিজিবল, তারাও কিন্তু এই পরীক্ষায় সুযোগে পাবেন, বসতে পারবেন। এবার বলুন তো, 10 বছর আগে মাস্টারমশাইরা নাম্বার দিতেন কেমন করে? মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে একটা মহান উক্তি করেছিলেন, আমি বলেছি ঢালাও নাম্বার দাও। আজকে নাম্বারের খাতায় তো তারা পিছিয়ে পড়বে, যতই তারা ভালো OMR শিটে যা খুশি লিখুন, যখন রেজাল্ট ক্ল্যারিফাই করা, পাশাপাশি রেখে যাচ করা হবে, তখন তো তারা পিছিয়ে পড়বেন। আমার ধারণা এই 26,000-এর একজনও যারা যোগ্য, তাদের কারোর যদি চাকরি না হয় এই পরীক্ষা থেকে, আমার ধারণা তার সাথে মামলা, তার সাথে অন্যায় হবে। এবং আমি এটা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে এই যে SSC পরীক্ষা 26 সালে হবে, আমি জানি না তার আগে মমতা ব্যানার্জি পরীক্ষায় বসবেন না পরে পরীক্ষায় বসবেন, সেই ক্ষেত্রেও একই দুর্নীতি হবে। এবারে পার্থদা এখন প্রেসিডেন্সি জেলের ভেতরে ABP আনন্দ চলে কিনা আমি বলতে পারছি না, তিনিও নিশ্চয়ই যদি দেখেন, তিনিও এই কথাটাই ভাবছেন যে এবারে একা আমি আছি, এখন এই পরীক্ষাটা হয়ে গেলে আমার আর এক কোনো সতীর্থ আসবে। আমি এগুলো নিয়ে বলছি না। মমতা ব্যানার্জির টার্গেট হচ্ছে কারা মামলা করেছে, কারা মামলা করেছে, কেন মামলা করলো। আমি বলি আপনার কথা ধার করে, যে কথাটা আপনি বলেছিলেন যে আমরা যেমন চাই 26,000, তার মধ্যে যারা যোগ্য তাদের একজনকেও যাতে স্কুলের বাইরে থাকতে না হয়, কিন্তু যারা অযোগ্য তাদের একজনও যাতে স্কুলের ভেতরে ঢোকার সুযোগ না পায়। তার কারণ একজন অযোগ্য শিক্ষক সে প্রজন্মকে সে ধ্বংস করে দেবে ভুল শিক্ষার মাধ্যমে। এবারে প্রশ্ন হলো, কোর্ট বারবার বলেছে চাল আর কাকড়কে আলাদা করা যাচ্ছে না। আমাদের হাইকোর্টের একজন
বিচারপতি তিনি কিন্তু চাল আর কাকড়কে আলাদা করেছিলেন। সেই তত্ত্বটা যদি মেনে নেওয়া হতো, যেটা আমার আগের বক্তা চিন্ময়বাবু বলছিলেন, তাহলে তো আজকে 26,000 নিয়ে আলোচনা হতো না, 6,000-এর চাকরি নিয়ে প্রশ্ন থাকতো এবং আমরা কেউ তার পক্ষে দাঁড়াতেও পারতাম না। আমার দ্বিতীয় কথা হচ্ছে, যারা অযোগ্য ছিল তারা কি সত্যিই সবাই অযোগ্য ছিল? হয়তো খুঁজলে দেখা যাবে তারা অযোগ্য সবাই ছিল না। বাবা মায়ের কাছে যদি অফার আসে, পাড়ার এমএলএ যদি পাড়ায় পাড়ায় ফেরি করে, চাকরি নেবে গো বাবু, চাকরি সস্তায় চাকরি আছে, কোন বাবা মা আপনি বলুন তো আজকের দিনে, যাদের যেখানে মানুষ দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে যে থানায় একটা ডায়েরি করতে গেলেও সেখানে 1 প্যাকেট সিগারেট দিতে হয়, সেখানে তারা টাকা দেবে না? তাদের যা ধন সম্পত্তি ছিল সমস্ত কিছু তারা হয়তো সেদিন বিক্রি করে চাকরিটা কিনেছিল। আজকে তাদের টাকাও ফেরত দিতে হবে, চাকরিটাও হারাবে এবং সারা জীবন অযোগ্য স্ট্যাম্প নিয়ে ঘুরতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা এখানে বসে আছেন চিন্ময় বাবুরা, তারাও নিজেরা কোথাও বুক ফুলিয়ে বলতে পারছেন না যে আমরা যোগ্য। সরকারের হাতে কি এই যোগ্য অযোগ্যের লিস্ট নেই? একবার এসএসসি যোগ্য অযোগ্যের লিস্ট করে দিয়েছিলেন, সম্ভবত সিবিআইও পরবর্তীকালে যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করে দিয়েছিলেন ওএমআর সিটের কপি থেকে। আজকে তা সত্ত্বেও সেটা প্রকাশ করছেন না কেন? কারণ অযোগ্যদের থেকে মুখ্যমন্ত্রীর দল খেয়েছেন, এখন তাদের চাকরি খেলে তারা তো পরবর্তীকালে ওনাকে খাবে, ওনার দলের লোকেদের খাবে, পাড়ায় পাড়ায় সংঘাত সৃষ্টি হবে। তাই আজকে সমস্ত 26,000 মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হলো। আমার বক্তব্য হচ্ছে, চিন্ময়বাবু বলছিলেন যে পলিটিক্স হচ্ছে ওনাদের নিয়ে। চিন্ময়বাবুকে আমি আশ্বস্ত করি, ভারতীয় জনতা পার্টি আপনাদের নিয়ে পলিটিক্স করে না। আপনারা সব হারিয়েছেন আজকের দিনে, আপনাদের সঙ্গে আপনাদের নিয়ে পলিটিক্স করার কোনো ইচ্ছে মানসিকতা কোনো কিছুই আমাদের নেই। কিন্তু দয়া করে, আমি একটা ব্যক্তি, যে ব্যক্তি আমার পেছনে একটা পলিটিক্যাল ছাপ আছে, আমি যদি আপনার পাশে দাঁড়াই আর তাতে যদি আপনি পলিটিক্স খুঁজে পান, আপনাদের নিয়ে পলিটিক্স করা হচ্ছে, ভোট বাক্সে আপনাদের আমরা কনভার্ট করিনি। ভোট বাক্সে আপনাদের যিনি কনভার্ট করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমরা যখন আপনাদের পাশে দাঁড়ানোর কথা ভাবি, তখন আপনাদেরও কিন্তু তাদেরকে সাদরে এবং খোলা মনে গ্রহণ করতে হবে। আমরা দেখতে পাই যে নিরপেক্ষতার আড়ালে একটি বিশেষ পক্ষ যারা আপনাদের ভেতরে ঢুকে আছেন, এবং আমি খুব ব্যথার সঙ্গে একথাও বলতে বাধ্য হই, যারা অভয়া আন্দোলনটার অপমৃত্যু ঘটিয়েছিলেন সেই গোষ্ঠী এখানেও ঢুকে আপনাদের আন্দোলনকেও শেষ করে দিতে চান। বলতে বলতে যদি এসএসসি বলতে বলতে যদি আমি টেটে ঢুকে যাই, যদি এসএসসি বলতে বলতে প্রাইমারি ঢুকে যাই, আপনারা কিন্তু কেউ ভুল মাফ করবেন, কেউ আপনারা আমার ভুল ধরবেন না। কারণ গত 14 বছরে পশ্চিমবঙ্গে একটা নিয়োগ হয়নি যে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠেনি। আমরা এই মুহূর্তে আলোচনা করছি এসএসসি নিয়ে, প্রাইমারিটা অপেক্ষায় আছে। আশা করি সামনের বা তারপরের যুক্তিতর্কে আমরা প্রাইমারি নিয়েও আলোচনা করি। সরকার এখন থেকে সেটা নিয়ে ভাবতে থাকুক যে সেটাকে কি করে কমব্যাট করবে। আমি আপনাদের কাছে কতগুলো বিষয়ে কথা বলি, যে আপনারা বাংলার মানুষ, আমরা কিন্তু সকলে দাঁড়িয়েছিলাম অভয়ার আন্দোলন যখন হচ্ছিল। কিন্তু আপনারা দেখুন এই আন্দোলনে সাধারণ মানুষের রিপ্রেজেন্টেশন কম। কারণ আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সাধারণ মানুষকে ডাকুন, রাজনীতি অরাজনীতি সমস্ত ভুলে। মমতাদি যা বলেছেন সমীরদা তার বাইরে বলবেন না, না না বলবেন না। আপনি বললে তো আপনার চাকরি নিয়ে টানাটানি আসে। না 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 ঠিকই ঠিক বলছেন। দেখুন আপনি আমাকে এখন বলবেন না, এটা আনএথিক্যাল। আমি আপনাকে বলছি নরেন্দ্র মোদী যুদ্ধ নিয়ে আমাদের কোনো কথা বলবেন না বলেছে, অভিষেক ব্যানার্জি সব কথা বলে দিচ্ছে। আর কিছু লাগছে আমাদের? আমি আপনাকে বলছি, শুনুন না, আমি আপনাকে বলছি
যে আপনারা একটু, আপনি শান্ত থাকুন একটু। সুমনদা বলেছেন যে এই দেশের রাজনীতিবিদরা শহীদের কফিন খায়, চাকরিও খায়, আরও অনেক কিছু বলার ছিল, গরু খায়, কয়লা খায়, বালি খায়। কিন্তু বিশ্বাস করুন, আমার খুব খারাপ লাগে, গত কয়েকদিন আগে আমরা দেখেছি একটি বাচ্চা ছেলে, ক্লাস 7-এ পড়ে, 12-13 বছর বয়স হবে, তার বিরুদ্ধে অভিযোগ ছিল, মিথ্যে অভিযোগ, যে সে নাকি একটা চিপসের প্যাকেট চুরি করেছে। এটাকে আমি সমর্থন করতে পারি না। এই সামাজিক ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, যে তাতে সেই ছেলেটা আত্মহত্যা করলো। বাবা মার এই দিকে, ছেলে মেয়েদের দিকে নজর দেওয়া উচিত। কিন্তু একটা আত্মমর্যাদায় ঘা লাগলে একজন, একটা বাচ্চা ক্লাস 7-এর, সে আত্মহত্যা করে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেক দিন চিৎকার করে প্রমাণ করতে থাকেন যে চোরের মায়ের বড় গলা, ওনার ভাষায় যেটাকে চোর কি মাই জোরসে বলে, সেইটাকে উনি প্রতিদিন প্রমাণ করতে চান। আমার জনগণের কাছে একটাই অনুরোধ, 26-এ এসএসসির কি পরীক্ষা হবে জানি না, কেমনভাবে হবে, আদৌ হবে কিনা, সেখানে কি দুর্নীতি হবে, এখন কিচ্ছু বলা যাবে না। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, 26-এর পরীক্ষায় মমতা ব্যানার্জি যাতে চান্স না পান, সুযোগ না পান, যাতে পাস না করতে পারেন, তিনিও যাতে টেন্টেড হতে পারেন, সেদিকে বাংলার প্রত্যেকটা মানুষকে নজর রাখতে হবে। বাংলাকে যদি বাঁচাতে হয়, কালকে গাইছিলেন আমায় বিদায় দাও, বিদায় দাও, ঠিকই বুঝেছেন, ওনার বিদায় করতেই হবে। একথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ সজল। দেখুন, চাকরি হারানো নিয়ে কথা হচ্ছে যে পার্টি লাইনের বাইরে গেলে কে চাকরি হারাবে। এবার মুশকিল হচ্ছে যে এসএসসি হয়ে সজল অনায়াসে টেটে অবধি যেতে পারে, কিন্তু এসএসসি টেট হয়ে ব্যাপমে ঢুকতে পারে না, তাহলে চাকরি হারিয়ে যেতে পারে। কিন্তু জোকস অ্যাপার্ট, উইথ আ ভেরি সিরিয়াস নোট, যে শাসকের হাতে সমাধান নেই, সজল বলল। আমি বলছি বিরোধীদের সমাধানের বিশেষ মডেলটা কি আমরা জানি না। ক্ষমতায় এলে আমরা দেখিয়ে দেবো, দুর্নীতিমুক্ত করবো, এ তো পরের কথা। কিন্তু বিজেপি এই দুর্নীতিটাকে শুধু সজলরা নয়, জাতীয় স্তরে কতটা গুরুত্বপূর্ণ মনে করে এই রাজ্যের শিক্ষা দুর্নীতি, তার একটা উদাহরণ দিই। তারপরেও কোনো সমাধান সূত্র এলো কি না, কোনো অন্য মডেল আছে কি না, এই 26,000-এর মধ্যে যারা যোগ্য তাদের পাশে দাঁড়ানোর আমাদের কাছে এখনও পরিষ্কার নয়। আমি সজলকে মনে করিয়ে দেবো যে গত বছর 23 মে লোকসভা ভোটের প্রচারে এসে বীরভূমের আমোদপুরের সভা ছিল, শিক্ষা দুর্নীতি প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে সরাসরি কাশ্মীরের তুলনা টেনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, আমি কোট আনকোট যাচ্ছি, একটা সময় কাশ্মীরের বহু জায়গায় স্কুল পুড়িয়ে দিচ্ছিল জঙ্গিরা। সে সময় কাশ্মীরের রাজনৈতিক নেতাদের পাশাপাশি আমি গ্রামবাসীদের, আমাদের মানে প্রধানমন্ত্রী দিল্লির বাসভবনে ডেকেছিলাম। বলেছিলাম যে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনাদের, তার কারণ স্কুল পোড়ানোর অর্থ শিশুদের ভবিষ্যৎ নষ্ট হওয়া। তারা কথা রেখেছিলেন, আর কোনো স্কুল পড়েনি কাশ্মীরে। এই কথার রেস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন সরাসরি নিশানা করেছিলেন তৃণমূলকে। বলেছিলেন, কাশ্মীরের মানুষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে পারলেও পশ্চিমবঙ্গের তৃণমূল শিক্ষক নিয়োগ দুর্নীতি করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করেছে। কিন্তু কথা হলো, প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনস্থ সিবিআই এত বড় অন্যায় যারা করেছে তাদের কয়েকজনকে গ্রেফতার করে শিক্ষা দুর্নীতি নিয়ে মাসের পর মাস তদন্ত করেও কেন চাল আর কাঁকড় আলাদা করতে পারল না? আর ত্রিপুরার বামফ্রন্ট আমলে কোর্টের রায়ে চাকরি খোয়ানো শিক্ষকদের ওপর সরকার বদলের পর বিজেপির পুলিশের লাঠি চালানোর প্রসঙ্গ নিঃসন্দেহে পরে এই অনুষ্ঠানে আলোচিত হবে। কিন্তু এখন প্রশ্ন থাকবে যে এপ্রিল মাসের 16 তারিখ দিল্লি গিয়ে যন্তর মন্তরে ধর্নায় বসেছিলেন চাকরিহারা চিন্ময়েরা। সেবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দেখা হয়নি। আগামী বৃহস্পতিবার অর্থাৎ পরশুদিন এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, তার সঙ্গে কি চাকরিহারা শিক্ষকদের দেখা করিয়ে দিতে পারবে সজলরা? দেখা যাক। আমার পরের বক্তা সেই আমলা যিনি এই যুক্তিতক্ক অনুষ্ঠানেই নির্দ্বিধায় বলেছিলেন যে এই মাত্রায় দুর্নীতি তিনি গত 50 বছরে এ রাজ্যের বা কেন্দ্রের কোনো সরকারের আমলেও দেখেননি। আমি দ্রুত একবার দেখে নেব তিনি ঠিক কি বলেছিলেন। আমাদের যেটা প্রধান অভিযোগ, যে সরকারি ব্যবস্থা যেভাবে চলছে, যেভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে, আমি আপনাদের হরফ করে বলছি, আমি 42 বছর চাকরি করেছি, 75-এ চাকরিতে ঢুকেছিলাম। অনেক দুর্নীতি দেখেছি, রাজ্য সরকারে দেখেছি, কেন্দ্রীয় সরকারে দেখেছি, বাম আমলেও দেখেছি, কংগ্রেস আমলে তো আরও দেখেছি প্রথমের দিকে। আপনারা তো ভুলেই গেছেন যে কংগ্রেস একসময় এখানে শাসন করত।
সব আমলেই দেখেছি, কিন্তু এত খারাপ অবস্থায় দেখিনি। প্রতিটি প্রতিনিধি যে যেখানে পাচ্ছে সেখানে গিয়ে পাবলিক প্রশাসনের নাম করে যেভাবে করছে, এইটার ব্যাপারেও একটা সবচেয়ে বড় ক্ষোভ। আমার পরের বক্তা প্রাক্তন আমলা জহর সরকার। জহরদার ধুতি পাঞ্জাবির রঙের মতো যদি আমাদের শিক্ষার ছবিটা হতো, দুর্নীতিমুক্ত একেবারে ধপধপে সাদা, বড্ড ভালো হতো। পরের বক্তা জহর সরকার। নমস্কার। ওই আমার একটা ক্লিপ দেখানো হলো, যাতে আমি কয়েকটি বক্তব্য রেখেছিলাম। আজকে পুরো জিনিসটাকে মূল্যায়ন করে বিশ্লেষণ করার চেষ্টা করব যতখানি নিরপেক্ষ থাকা যায়। কেন নিরপেক্ষতার কথা বলছি, যে আমলা হিসেবে আমি মাঝে আবার কয়েক বছর এমপিও ছিলাম, সেটা ভুলে গেছে, যাচ্ছে, যেতেও চাই। তো যাই হোক, সবার সাথেই কাজ করেছি, প্রচুর দুর্নীতি দেখেছি। অতএব কিছুখানি তুলনামূলকভাবে বলা যায় যে এই ঘটনাটি আজকের ক্রাইসিসটা কেন হয়েছে, কি করা যায়। প্রথম কথা, এখানে যেভাবে ব্যবহার করা হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার জন্য কে দায়ী? আমার কথাটিকে একটু বেশি শক্ত মনে হয়েছে। সম্পূর্ণ প্রতিষ্ঠান তার জন্য দায়ী কিনা বলতে পারবো না। বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের প্রধান সচিব হিসেবে আমি কাজ করেছি, অতএব বিকাশ ভবনের সম্পূর্ণ সকলকে দায় করা বোধহয় ঠিক হবে না। প্রতিষ্ঠানের একটি বড় অংশ এর মধ্যে, দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রাতিষ্ঠানিক কথাটা ব্যবহার করা উচিত কিনা জানি না। ধরুন, যারা জড়িয়ে আছে তাদের মধ্যে আপনারা বিশেষদের মধ্যে পার্থবাবু, পার্থর বন্ধু বান্ধবী, কল্যাণময় বাবু, সুবেশ বাবু। আচ্ছা দেখুন, আমলা কথাটা যখন ব্যবহার করা হয়েছে তখন ধরেই নেওয়া যাচ্ছে যে আমি সরকারি যন্ত্রের মধ্যে কিছু খবর পাই, রাখি, যেটা অন্যদের কাছে পৌঁছয় না। আমি এই যে কজন নাম করলাম, এদের আমলে কি হয়েছে ঘটনাগুলো, ওই ওএমআর নিয়ে কথা হচ্ছে। তো আমি ভেতর থেকে যেটা জানলাম, যে যারা যারা টাকা দিত তাদেরকে ওএমআর শিট তাদেরকে একটা পেনে সই করাতো, আর সেই পেনটা দিয়ে পরে রেখে দিয়ে যেত যাতে ডটগুলো ভর্তি করা যায়, যাতে কলমে অবধি এত নিখুঁতভাবে কাজটি হয়েছে। এবং কারা কারা করেছে মোটামুটি আমাদের কাছে খবর আছে। সিবিআই, ইডি, তারা তো সকলে বলতেই আরম্ভ করেছে। কালীঘাটের ভদ্রলোক, এমপ্লয়ীদের মধ্যে অশোক সাহা, এদের কথা, তারপর তো কুন্তল, শান্তনু ইত্যাদি ইত্যাদি। ইডির চার্জশিটে দেখা যাচ্ছে 54টি তারা লোককে চার্জ করেছে, তাদের মধ্যে দেখা যাচ্ছে 103 কোটি টাকা শুধু মন্ত্রীর নামে ধরেছে। 103 কোটি টাকা! বাবারে বাবা, আমি তো সে 1975 চাকরিতে ঢুকেছি, এত বড় সংখ্যা আমি কোনোদিন শুনিনি। হ্যাঁ, কিন্তু এর থেকে বড় সংখ্যা দিল্লিতে শুনেছি, সেটা পরের গল্প। আর তারপরে নাকি অর্পিতার বাড়িতে 49 কোটি টাকা। আচ্ছা দেখুন, এই টাকা তো আকাশ থেকে আসেনি রে বাবা। আমি তখন ওদের এমপি হওয়া সত্ত্বেও, ওদের সমর্থিত এমপি হওয়া সত্ত্বেও আমি প্রশ্নটি তুলেছিলাম যে আপনাদের নিজেদের স্বার্থে বলছি, 1921-এ আপনারা আমাকে এনেছিলেন, 1922 জুলাইতে আমি বলেছিলাম যে দয়া করে এই জিনিসটা দেখুন, দয়া করে দেখুন। 22-এও যদি দেখতো আজকে এই অবস্থায় পৌঁছতো না। কিন্তু তার বিনিময়ে আমার শুনতে হলো একজন বয়োজ্যেষ্ঠ এমপির কাছ থেকে, যাকে টিভিতে ধরা পড়েছিল হাতে হাতে টাকা নিচ্ছেন, তিনি আমাকে অনেকভাবে তিরস্কার করেছিলেন। যাই হোক, বাদ দিন। এইসব ছাড়াও আমরা রেকর্ডিং পেয়েছি যেখানে 69 বার এক অভিষেকের নাম করা হয়েছে। এই রেকর্ডিং এই কালীঘাটে কাকুর ওখান থেকে 6টি পুরুষের গলা আর একটি টিয়া পাখির গলা, এই রেকর্ডিংটি আছে ওদের কাছে। দেখুন, এখন এগুলোকে স্পষ্ট করতে হবে। কখন কোন অভিষেক আমরা কখনোই বলবো না, এটা অভিষেক বচ্চনও হতে পারে, আমরা শুধু শুধু নাম টানবো কেন? যেটা হচ্ছে আমার বক্তব্য, যে জাস্টিস সোমেন সেনের যে জাজমেন্টটি ছিল, বা সেখানে অনেক ডিটেলস, অনেক সুযোগ দেওয়া হয়েছিল যে যোগ্য অযোগ্য সেই পর্যায়ে ঠিক করে নেওয়া যায়। যোগ্য অযোগ্য যে এরমভাবে জড়িয়ে পড়েছে এখন, যে আর অক্টোপাস, 7টি অক্টোপাস একসাথে মিললে যেরকম অবস্থা হয়, সেই অবস্থায় যেখানে গিয়ে সুপ্রিম কোর্ট উত্তক্ত হয়ে বলেছে দ্য এন্টায়ার স্টেট ইজ, এন্টায়ার প্রসেস, পুরো প্রক্রিয়াটি ইজ টেন্টেড,
বিয়ন্ড রিডেমশন, এইভাবে বলতে হচ্ছে উত্তক্ত হয়ে। আমার এখনও বিশ্বাস যে যে লাইনটি নিচ্ছে সে লাইনটি বোধহয় ঠিক নয়। আমরা এই যোগ্য অযোগ্য যোগ্য অযোগ্য বারবার শুনছি, কে যোগ্য কে অযোগ্য কে ঠিক করেছে, তার প্রমাণটা কি? তার প্রমাণটা কি? আমাকে জিজ্ঞেস করলে আমি বলতাম যে যারা একটা কি বলবো অ্যাকসেপ্টেড প্রসিডিওরে এসছে, যথাযথ প্রক্রিয়াতে যারা এসছে তার ব্যাপারে যে কোনো তাদের কোনো নির্দোষভাবে এসছে, আর যারা যথাযথ প্রক্রিয়া দিয়ে আসেনি। যথাযথ প্রক্রিয়া দিয়ে কারা আসেনি? যাদের নাম ছিল না এসএসসিতে চাকরি পেয়েছে, যারা নম্বর টপকেছে, ইত্যাদি 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 ইত্যাদি। তা 25,000 26,000-এর মধ্যে থেকে একটা বড় সংখ্যা কিন্তু এই কি বলবো অন্যায় বলুন বা যথাযথ নয় বলুন, অনুচিত বলুন, এই সংখ্যায় পড়ে যাবে। বাকি যে সংখ্যাটি থাকবে সেটা নিয়ে বিচার করা যেতে পারে। আমি সম্পূর্ণ একমত। আমি শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, আরও অনেক বক্তব্য শুনছিলাম এদের আন্দোলনের ব্যাপারে। আমি শিক্ষকদের আন্দোলনের সময় বিকাশ ভবনের ওপর ঝাঁপিয়ে পড়া একেবারেই সমর্থন করি না, কিন্তু আন্দোলন করার অধিকার সমর্থন করি। আজকে সে আন্দোলনকে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে হাইড পার্কে, মানে এখানকার হাইড পার্ক সেন্ট্রাল পার্কে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখন সেগুলো গাছের পেছনে থাকবে কিনা আমরা জানি না। যারা গণতান্ত্রিক অধিকারের জন্য রাস্তায় লড়েছে, আমরা রাইটার্সের জানলা দিয়ে দেখতাম কিভাবে লড়াইটি চলছে, তাদের একটু সহনশীলতা থাকা উচিত। যাই হোক, এটি গেল, কোর্টের অর্ডারে কাজ হচ্ছে। এখন এই অন্যায়, অবিচার, ঘুষ খাওয়া, বোধহয় একটু ডাইরেক্টলি বলে ফেললাম, কথাটি কিন্তু আমার মুখ থেকে বেরোয়নি। কথাটি কুণাল ঘোষ বলেছেন আমাদের এই সুমনবাবুর একটি ইন্টারভিউতে। সেই ইন্টারভিউটা সুমনবাবু দেখিয়ে দিতে পারেন সকলকে। স্পষ্ট কথায় বলেছেন যে পার্টির উচ্চতর স্তরে সবাই জানত, বলে দিয়েছে, অনেক ডিটেলসে বলেছে। এরপরে আবার কি দোষ নির্দোষ এই নিয়ে আমরা সেই গোলাপি নোটের পাহাড় দেখলাম। সেই গোলাপি নোটের ঈর্ষাতে নরেন্দ্র মোদী সেই নোটগুলোকে বাতিল করে দিল। তারপরে সে দেখেছে। এখন এগুলো তো সাক্ষ্য প্রমাণ, এগুলো তো অস্বীকার করা যায় না। এগুলো তো পার্টি লাইনের দোহাই দিয়ে চুপ করে থাকা যায় না। আমরা তখন বলেছিলাম। এখন এই কুণাল ঘোষ ছাড়াও মদন মিত্রর একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে উনি বলছিলেন ক টাকায় কী পোস্ট পাওয়া যায়। আমি ভেবেছিলাম মদন মিত্রের দেখা হলে জিজ্ঞেস করব, যেটা গায়ে লাগছে কি জানেন? প্রথম কথা, জুনিয়র ডাক্তারদের আন্দোলন বলে যে আন্দোলনটি চলেছিল বা চলছে এখনও, সেখানে কিন্তু একটা প্রচুর সহনশীলতা, প্রচুর ধৈর্যর পরিচয় দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখানে একটা অধৈর্যর পরিচয় দেখাচ্ছেন প্রথম দিন থেকে, একটা যুদ্ধংদেহী ভাব দেখাচ্ছেন প্রথম দিন থেকে। এটা কিন্তু চোখে লাগছে। আগেরটা মিটে গিয়েছিল বা থেমে গিয়েছিল বা থিতি হয়ে গেছে কিছুখানি ধৈর্যের জন্যে। যারা রাজনৈতিক আন্দোলন করে এগিয়েছে, যারা রাজনৈতিক আন্দোলন করে ক্ষমতা এসছে, তাদের এই ব্যাপারটা আমার থেকে ভালো বোঝার কথা। আচ্ছা, এবার চলে আসা যাক শেষ যেই পর্যায়ের যেই পদক্ষেপ ওরা নিয়েছে। পদক্ষেপের মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে এখন কি হতে পারে। আজকে মুখ্যমন্ত্রী বললেন যে কারোর চাকরি যাবে না, সেটা আগেও উনি বলেছেন। 2 নম্বর, নতুন পরীক্ষা হবে, আপনারা পরীক্ষায় বসুন। ঠিক আছে, আপনার বক্তব্য শুনলাম। আপনারাটা কারা? সেই 22 লক্ষ না তার সাথে আরও 22 লক্ষ? এখন কি সেই 22 লক্ষর হবে না 44 লক্ষর হবে, সেটা ক্লিয়ার করতে হবে। এছাড়া মৌলিক প্রশ্ন যেটা আছে, 8 বছর আগে আমি কম্পিটিটিভ পরীক্ষায় বসেছিলাম যখন, সেই মানসিকতার সাথে আজকের মানসিকতার ব্যাপারটা এসে যাচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটি একটি অন্যায় হচ্ছে। যে যাই হোক, একটি অন্যায়কে কাটাতে গিয়ে আরেকটি বড় অন্যায় আনা হচ্ছে। কিন্তু যদি তাতে সকলে চাকরি পায়, আমাদের মতো লোকেরা চুপ করে থাকবে। সকল মানে কি? যদি পরীক্ষায় ফেল করে তাদের কি চাকরি দেওয়া হবে? স্পষ্ট করে দিতে হবে। যদি পরীক্ষায় ফেল করে, অনেকেই ফেল করতে পারে, যারা আগে পাস করেছিল তারা ফেল করতে পারে 8 বছর পরে, তাদের কি হবে? যাদেরকে আপনারা জানেন যে অযোগ্য, যারা এসএসসি লিস্টে ছিল না, যাদের মার্কশিট ট্যাম্পার হয়েছে, ওএমআর কথা তো বাদই দিন, ওগুলোতে জ্বালিয়ে ফেলেছে
সেসব শুনেছি, কিন্তু যারা অযোগ্য তারা যদি পরীক্ষায় বসে পায় সেটা কি ঠিক হবে জানি না। এগুলো অনেক রকমের প্রশ্ন এখনো মাথায় আছে, একটা ফেলেছেন। কিন্তু আমার প্রতিবাদ অন্য ব্যাপারে, সেটা হলো 40 বছর তো কাজ করতে হয়েছিল সরকারে বিভিন্ন রাজ্য কেন্দ্র। এই রিভিউ পিটিশনটি আর্টিকেল 137-এ, রিভিউ পিটিশন যেটা মহামান্য সুপ্রিম কোর্টের সামনে রাখা হবে, সেটি কিন্তু শুনানি হয় চিফ জাস্টিসের ঘরে। চিফ জাস্টিস পাল্টে গেছেন, এখন নতুন চিফ জাস্টিস এটি শুনবেন কি না সে ব্যাপারে আমার সন্দেহ আছে। এই টোপটি খাইয়ে যাচ্ছে রিভিউ পিটিশন, আমরা এই জিনিসটা সর্ট আউট করে দেবো, সুপ্রিম কোর্ট যা বলবে তাতে হবে। আমি এখনও বলবো উপায় হলো আর্টিকেল 137-এ রিভিউতে না যাওয়া, আর্টিকেল 142, আমি আবার আপনাদের সামনে বলছি 142 নম্বর সংবিধানের ধারাটা দেখে নিন, যেখানে কমপ্লিট জাস্টিস করার সুপ্রিম কোর্টের নিজের কাছে অধিকার আছে, একটা কমপ্লিট জাস্টিস প্রভিশন। সেইখানে গিয়ে খোলা টেবিলের ওপর গুটিগুলো সাজিয়ে বলুন যে এটা সন্দেহজনক, এটা সন্দেহজনক নয়। সেই সন্দেহজনকের জন্য যদি আপনার কালীঘাটের কাকু টাকা নিয়ে অন্য কাউকে দিয়ে থাকেন সেগুলো অন্য ব্যাপার, কোর্টের সামনে সরাসরি বলুন। অনেক লোকের চাকরি জড়িয়ে আছে, এই রিভিউ টিভিউ টোপ খাওয়াবেন না অল্প বয়সের ছেলেদের মেয়েদের। এই রিভিউ পিটিশন না করে 142-তে কমপ্লিট জাস্টিস ঠিক করুন, এখনও সময় আছে। কারণ রিভিউ পিটিশন রিজেক্ট হলে তারপর আবার 142 চাওয়া কিন্তু মুশকিল হবে। 17,000 আপনারা একটা লিস্ট তৈরি করেছেন, সেটা কী বেসিসে? সিবিআই একটা লিস্ট তৈরি করেছে, কী বেসিসে? এখনও সময় আছে। কোর্ট বারংবার আপনাদের বলেছে ভাগ করুন, ভাগ করুন, ভাগ করুন। ভাগ করতে গেলে যাদের টাকা নিয়ে যাদের টাকার পাহাড় দেখা গেল তারা ঢুকে যেত, বা তারা আপনাদের দোষারোপ করতো। এখন অনেকে যদি ভাবেন যে আমি হঠাৎ তৃণমূলের সরকারের উপর খেপে গেছে কেন, খেপান না। এগুলো হলো যেটা সত্যি হয়েছে তার বিশ্লেষণ করলাম। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা যদি বলেন, কেন্দ্রীয় সরকারকে বড় মডেল হিসেবে ব্যবহার করা যায়। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যা দেখেছে কেন্দ্রীয় সরকারে, সে আদানির শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে সেবির খেলা, 7-7টি এয়ারপোর্টকে সস্তায় বেচে দেওয়া, এ নিয়ে গল্প করতে গেলে অনেক সময় লাগবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমি বাম আমলেও দেখেছিলাম। আমার পিয়ন আমার কাছে এসে হঠাৎ বলল, স্যার 1 লাখ টাকার খুব দরকার। কেন? আমার ছেলে প্রাইমারি স্কুলে পেয়েছে, 2 লক্ষ টাকা চাইছে, আমি 1 লক্ষ টাকা তুলতে পেরেছি। সত্যি না মিথ্যা আমি জানি না, কিন্তু দুর্নীতি হয়েছে। কিন্তু আবার ফিরে আসে এখনকার প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে। আমার কারোর প্রতি কোনো এই নেই, ভালোবাসা নেই, রাগও নেই। আমি এখনও বলবো আপনারা ভুল পথে যাচ্ছেন। 137-এর রিভিউতে না গিয়ে 142-এর কমপ্লিট জাস্টিসের মেমোরান্ডাম তৈরি করুন, সামনে স্বচ্ছভাবে কোর্টের সামনে বলুন যে আমাদের একটি শ্রেণী দুর্নীতি করেছে, তার জন্যে এত বড় একটা সংখ্যাকে অন্যায়ের মধ্যে ফেলবেন না। এখনও সময় আছে, এদের উল্টোপাল্টো বোঝাবেন না। নমস্কার। ধন্যবাদ জহরদা। আমি প্রথমে আত্মপক্ষ সমর্থনে 2-একটা কথা বলি। এক হচ্ছে যে সাংবাদিকতা করার জন্য ফিরদৌসের মতো আইনজীবী না হওয়া সত্ত্বেও আমাদের প্রচুর রায় পড়তে হয়। এই যেমন ধরুন, এটার মধ্যে 282 পাতা হচ্ছে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং সব্বার রাশিদির রায়। এর মধ্যে আছে সুপ্রিম কোর্টের 2টো রায়। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে মডিফিকেশানটার কথা বলেছেন, মডিফিকেশান অ্যাপ্লিকেশান, যেটা 17ই এপ্রিল রাজ্যের তরফে করা হয়েছিল মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান বলে, সেটাও আছে। কিন্তু কথা হলো যে প্রাতিষ্ঠানিক শব্দটা এবিপি আনন্দ জন্ম দেয়নি। এটা প্রথম ব্যবহার করেন, এর পরে বিস্তারিত আমি আলোচনা করব, মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি কলকাতা হাইকোর্টে থাকাকালীন। এখন তিনি সুপ্রিম কোর্টে, আমরা সবাই জানি কিছুদিনের মধ্যে তিনি সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি হতে চলেছেন। তিনি প্রথম রাজ্য সরকারকে ভৎসনা করে বলেন এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। আমরা ওইখান থেকে এই সভার বিষয়ে প্রাতিষ্ঠানিক শব্দটা তুলেছি মাত্র। কিন্তু এই অনুষ্ঠানে এতবার জহরদার কথায়ও পুরনো দিনের কথা উঠছে, আমায় বলতেই হবে যে দেখুন, রাজ্যে যদি দেখি কোর্টের রায়ে প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের অনিশ্চয়তা এবং বিরোধী দলগুলোর বঞ্চিতদের পাশে দাঁড়ানোর ঘটনা কিন্তু এ রাজ্যে এই প্রথম ঘটছে না। 2008 সালের 1 অক্টোবর কলকাতা হাইকোর্ট একেবারে স্পষ্ট ভাষায় তাদের রায় জানিয়ে দিয়েছিল যে পশ্চিমবঙ্গে 142টা পিটিটিআই কলেজ এবং 43টা বিএড কলেজ সম্পূর্ণ অবৈধ।
অকুল পাথারে পড়ে রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয়ে গেল যে প্রশিক্ষিত লক্ষাধিক শিক্ষক চাকরি প্রার্থীর অনশন কর্মসূচি। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তাঁর সঙ্গে বৈঠক হলো চাকরি প্রার্থীদের, সমাধানের কোনো রাস্তা বেরোলো না। এই রকম একটা অবস্থায় একেবারে ঝাঁপিয়ে পড়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই উদ্যোগে তৎকালীন রাজ্যপাল থেকে শুরু করে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কপিল সিব্বাল, তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছেও এই পিটিটিআই আন্দোলনকারীরা তারা পৌঁছে গেছিলেন। গোটা দেশে নিয়ে একেবারে হইচই পড়ে যায়। এই ঘটনা থেকে দেখুন, আমার কাছে আজকে দাঁড়িয়ে দুটো বিষয় স্পষ্ট হয়। এক, যে সংকটের মুহূর্তে বঞ্চিতদের পাশে বিরোধী নেতানেত্রীদের দাঁড়ানোটা গণতন্ত্রে একটা অত্যন্ত স্বাভাবিক এবং গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর বিষয়। এবং দুই, এ প্রশ্ন আজ অবশ্যই উঠবে যে জনস্বার্থে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আগ্রাসী ভূমিকা এ রাজ্যের বিরোধী দলগুলো এখন আজকের দিনে দাঁড়িয়ে পালন করতে পারছে কি? যাই হোক, আমার পরের বক্তা বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার। দেখুন, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, কারণ মধ্যে মধ্যে আড়ালে আবডালে সেই কোভিডের উঁকিঝুঁকি, টুকরো টুকরো খবর, আর তার মধ্যে যেটাকে আমাদের সভ্যতা এবং গণতন্ত্রের লজ্জা বলে মনে করা উচিত, যে আমাদের হাজারো হাজারো শিক্ষকরা আজকে রাস্তায় পড়ে রয়েছেন। আজকের যেটুকু আলোচনা আমি শুনলাম, এখন আমরা একটা সাংঘাতিক পাকা মাথার রাজনীতিক নেতা তো নই, আমরা একটা অত্যন্ত সাধারণ একজন নাগরিক, একটা সিটিজেন্স পার্সপেক্টিভ থেকে এই দেশের 140 কোটি মানুষের একজন হিসেবে কতগুলো প্রশ্ন এবং কতগুলো হতাশা রাখতে আমরা বাধ্য। চিন্ময় যখন কথাগুলো বলছিলেন, তখন এই যে ইদানিংকালে আমাদের সঙ্গে বারবার আমাদের দেশের হাইয়েস্ট কোর্ট অফ জুডিশিয়ারি সুপ্রিম কোর্টের যে ইন্টারাকশন হয়েছে, এই সুপ্রিম কোর্টের নানান রকম, সুপ্রিম কোর্টকে আমরা মনে করি যে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেন, সুপ্রিম কোর্ট তারা দৈববাণী করেন না। এখন সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে তাদের কথাবার্তা, তাদের যুক্তি, তাদের চিন্তা ভাবনার মধ্যে একটা কনসিস্টেন্সি থাকা উচিত। জহরদা একটা কথা বলে গেলেন যে আমরা মেমোরান্ডাম অফ কমপ্লিট জাস্টিস সুপ্রিম কোর্টের কাছে রাখি। সুপ্রিম কোর্ট আজকে চেয়ে দেখতে পাচ্ছেন যে একটা রাজ্যের 25,000 26,000 অসহায় ছেলেমেয়েরা তাদের জীবন পণ করে ঘুরে বেড়াচ্ছেন। সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছেন যে তাদের সামনে নানান সময় নানান রকম লিস্ট এসছে, কখনো সেই লিস্ট সিবিআই দিয়েছে, কখনো সেই লিস্ট অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তৈরি করে দিয়েছিলেন। সুপ্রিম কোর্ট নিজে বলছেন যারা টেন্টেড তাদের পয়সা ফেরত দিতে হবে, যারা টেন্টেড নয় তাদের ফেরত দিতে হবে না। অর্থাৎ ইন ওয়ান ওয়ে অর দি আদার, একভাবে না হলে আরেকভাবে একটা লিস্টের, একটা নোশনাল লিস্ট কোথাও না কোথাও রয়েছে। এখন কে স্বতঃস্ফূর্তভাবে, কে একেবারে অশ্রুসিক্ত চোখে সুপ্রিম কোর্টের কাছে যতক্ষণ না সেই লিস্টটা নিয়ে যাচ্ছেন, ততক্ষণ সুপ্রিম কোর্ট সেই লিস্টটাকে মান্যতা দেবেন না, এটা কিন্তু অ্যাকসেপ্ট করা গেল না। আপনি যদি নিট পিজির কেসটার কথা চিন্তা করেন, যেখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী নিট পিজি পরীক্ষা দিয়েছিল, আলটিমেটলি নিট পরীক্ষার মধ্যে ভুয়ো অ্যাডমিট কার্ড, ভুয়ো গ্রেস মার্ক, কোয়েশ্চেন পেপার লিক করা, হাজারো প্রশ্ন ছিল এবং সেখানে এই সমস্ত রকম আবছা অ্যাম্বিগুইটির ওপর দিয়ে সুপ্রিম কোর্ট বলেন যে আমাদের হাতে যে কটা, যতটুকু আমাদের হাতে সাক্ষ্য প্রমাণ এভিডেন্স আছে, সেইটা নিয়ে আমরা নিট পিজিকে রদ করলাম না, তারা মাইনর কিছু এদিক ওদিক অ্যাডজাস্টমেন্ট করে নিট পরীক্ষাটা বহাল রাখলেন। তাহলে প্রশ্ন হলো যে কেন আজকে যে এভিডেন্স, যে লিস্ট, নাথিং ইজ পারফেক্ট। ফরাসি দার্শনিক ভোল্টেয়ার বলে গেছিলেন, পারফেকশন ইজ দ্য এনিমি অফ দ্য গুড। আমরা তো এখানে একেবারে লাস্ট 5 জন অবধি চিহ্নিত করতে পারবো, তার কম্পালশন কারো কাছে ছিল না। ভ্যাপেমে পারেননি, নিট পিজিতে পারেননি। তাহলে পশ্চিমবঙ্গের এই কেসের পক্ষে
মোটামুটি কোনো জিনিসটা আমাদের ইতিহাসে পারফেক্ট আজ অবধি হয়নি, দেশবাগ পারফেক্ট হয়নি, র্যাডক্লিফ লাইন পারফেক্ট হয়নি, তাহলে আমাদের মধ্যে 2024-25-এ কি কম্পালশন এসে দাঁড়ালো যে যতক্ষণ না আমরা 0.5% অ্যাকিউরেসিতে যোগ্য অযোগ্য লিস্ট আমরা পাচ্ছি না, আমি কোনো রকম এই কেস নিয়ে মন্তব্য করব না, এটা আমাদের কাছে দুর্বোধ্য। যেখানে এসএসসির মতো একটা অর্গানাইজেশন তারা ডিসক্রেডিটেড, তাদের ক্রেডিবিলিটি ইজ ইন কোয়েশ্চেন, তাদের প্রসেস ইজ ইন কোয়েশ্চেন, কেন বারবার এই প্রসেসটা আবার আমরা বারবার এটাকে এসএসসির মধ্যে দিয়ে ঘোরাচ্ছি কেন? দেশে কি আমাদের অন্য কোনো রকম আমাদের ন্যাশনাল টেস্টিং এজেন্সি আছে, আমাদের কেন্দ্র বিদ্যালয় অ্যাপয়েন্টমেন্ট বোর্ড আছে? তাহলে কেন এই অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা আরবিট্রেট করার জন্যে থার্ড আম্পায়ারিং প্রসেসটা কি খালি আইপিএলের মধ্যে থাকবে? আরবিট্রেশন কি শুধু কমার্শিয়াল লয়ের ক্ষেত্রে থাকবে? তাহলে কেন যে সংস্থাটার আজকে কোনো রকম এথিক্স, কোনো রকম বিশ্বাসযোগ্যতা, কোনো রকম গ্রহণযোগ্যতা নেই, তারই ওপর দিয়ে আমরা বারবার এই প্রসেসটাকে ঘোরাচ্ছি? আজকে আপনারা যারা আছেন, বিজেপির পক্ষে আছেন, জহরদা আছেন, অভিজ্ঞ, অত্যন্ত অভিজ্ঞ মানুষ, একটা সাধারণ মানুষকে উত্তর দিন যে এডুকেশন ইজ ইন দ্য কনকারেন্ট লিস্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। If education is in the concurrent list of the Indian Constitution, তাহলে যখন দেখবেন যে একদিকে এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টোটাল কেওসের সৃষ্টি হয়েছে, 26,000 27,000 ছেলেমেয়েরা তারা দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে, হাইকোর্ট অবধি তারা দিশা পাচ্ছেন না, তাহলে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ফেডারেল গভর্নমেন্ট ইন এডুকেশন সিস্টেম অফ ইন্ডিয়া? কিসের জন্যে আপনি ইমার্জেন্সির সময় এডুকেশনকে স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে নিয়ে এসেছিলেন? ফর হোয়াট পারপাস? আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের রোল এখানে কি? সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে স্টেট গভর্নমেন্ট 30% 70% খরচা করছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট 30% খরচা করছেন অন দি এডুকেশন আউটলে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কনকারেন্ট লিস্ট সাবজেক্টে তার সমস্ত দায় দায়িত্ব থেকে হাত ধুয়ে কিভাবে কেবল একটা নীরব দর্শক অডিয়েন্সের মতো এটা দেখছেন, বুঝতে পারা যাচ্ছে না। আজকে আমাদের দেশের ব্যাপার স্যাপার এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে বারবার এই রকম স্পর্শকাতর ব্যাপার সুপ্রিম কোর্টে রিপোর্টেড হবে। সেখানে আমরা একটা মান্ধাত্তার আমলের সিস্টেম কি না, সেই 65 বছর বয়সে জাজেদের রিটায়ার করতে হবে বলে একজন চিফ জাস্টিস আসছেন 7 দিনের জন্যে, একজন আসছে 1.5 মাসের জন্যে, একজন আসছে 6 মাসের জন্যে, একজনের শুনানি শেষ না হতে হতে অন্য লোকের শুনানি চলে গেল। এবার তো আমার ভয় হচ্ছে যে একটা শুনানির মাঝখানে হয়তো কাউকে রিটায়ার করে যেতে হবে। ইউ মাস্ট কাম অ্যান্ড ওয়েক আপ টু রিয়ালিটি। যেখানে ইউএস সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্টমেন্টস আর মেড ফর লাইফ, যেখানে ইউকে সুপ্রিম কোর্টের অ্যাপয়েন্টমেন্টস আর মেড ফর 75 ইয়ার্স, এইরকম একটা সামাজিক, এইরকম একটা বিস্ফোরক অবস্থায় আমরা আমাদের উচ্চতম ন্যায়ালয়ে গিয়ে কনসিস্টেন্টলি 6 মাস 1 বছর ধরে একটা পিটিশন, একটা ম্যাটার, তার গুরুত্ব গাম্ভীর্য ডিটেলের মধ্যে ঢোকে আমরা শোনাতে পারছি না। কি আমার দেশ, কি তার ন্যায় ব্যবস্থা? সেখানে 65 বছরের সেই কলিং বেল বাজলো, আপনাকে রিটায়ার করতে হবে, সেই জিনিসটা দরকার। অভয়া কেসের ব্যাপার অনেকবার এসেছে, মনে পড়ে যখন আমরা সবাই একেবারে ড্যাবে চোখে চেয়েছিলাম অভয়ার কেস, জাস্টিস চন্দ্রচূড় শুনলেন প্রথম দিন কিভাবে ডাক্তারি ট্রেনিরা, ডাক্তাররা দেশে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা মেডিকেল কমিটি অ্যাপয়েন্টেড হয়েছিল। বন্ধুরা, কেউ তারপরে কোনো দিন ঘুণাক্ষরেও সেই 11 জন 12 জন কমিটি, যার মধ্যে একজনও বাঙালি ছিলেন না, সেই কমিটির কোনো কাজকর্ম, কোনো সার্থকতা আজ অবধি কেউ কানে শুনেছেন? দি এফেক্টিভ রোল প্লে অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আমাদের দেশের এই রকম গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ব্যাপারে
অন্তত আমার মতো একটা মধ্য মেধার মানুষকে হতাশ করছে, বিচলিত করছে। আমি বুঝে উঠতে পারছি না, আজকে আপনারা যেখানে বলেছেন যে সরকারের দায়িত্ব, আজকে এই ছেলে মেয়েগুলো যারা অসহায়ভাবে রাস্তায় পড়ে আছে, আমার যেটুকু বুদ্ধি আমাকে বলে there is no way, কোনো মতে আপনি তাদের কোনো রকম মাস মাইনে বা ভর্তুকি দিয়ে যেতে পারবেন না। আজকে উকিলরা এসে বলবেন এখানে যে whether there is a role for compensation। আজকে তাদের ভবিষ্যৎ, আজকে তাদের ফিউচারটা এখন এই দুর্নীতিকে আপনি রাজনৈতিক বলুন, প্রাতিষ্ঠানিক বলুন, ব্যক্তিগত বলুন, আঞ্চলিক বলুন, যে ভাষাতেই বলুন না কেন, একটা মুষ্টিমেয় মানুষের দুর্নীতির জন্যে আজকে তারা যে বিপদে পড়েছে, যে 400 কোটি টাকা নাকি ভ্যালুয়েশন অফ দ্য এসএসসি স্ক্যাম, আর যে 500 কোটি টাকা আপনি জোগাড় করেছেন সমস্ত প্রপার্টিগুলোকে অ্যাটাচ করে, সেই পয়সা দিয়ে আপনি এই ছেলে মেয়েগুলোকে কেন কম্পেনসেট করবেন না, এই কথাটা যদি উকিল কোনো লয়ার আমাকে বলতে পারেন, আমি বাধিত হব। আজকে সময় এসছে আমাদের দেশে ভেবে দেখার যে আমরা একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক, সর্বভারতীয় ক্ষেত্রে এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট স্ক্যাম পশ্চিমবঙ্গে হয়েছে, গোয়ায় হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, মহারাষ্ট্রতে হয়েছে। কেন আমাদের ওপর বারবার কেন এটা ঝাঁপিয়ে উঠছে? কারণ আমরা পলিটিক্যাল করাপশনকে টলারেট করছি। আজকে যেখানে আমাদের ইলেকশন কমিশন বলে দিচ্ছে আপনি লোকসভা ইলেকশনে 90 লক্ষ খরচা করবেন, আর কি স্টেট ইলেকশনে 45 লক্ষ খরচা করবেন, আমাদের ক্যান্ডিডেটরা বলছেন নিশ্চয়ই, এবং তারা দৈনিক একটা ইলেকশনে 90 লক্ষ খরচা করছেন, তারা দৈনিক একটা ইলেকশনে 45 লক্ষ খরচা করছেন, এবং এইভাবে আমাদের দেশের পলিটিক্যাল নর্মস এবং এথিক্সকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখি আমরা ঘুরে বেড়াচ্ছি। চিফ জাস্টিসের কথা বলছেন, চিফ জাস্টিস গদগদ গলায় যখন বলেছিলেন যে ইলেকটোরাল বন্ডস ইজ ইললিগাল, 15,000 কোটি টাকা তুলেছিলেন, চিফ জাস্টিসের সেই রায়ের কালই শুকোবার আগে ইলেকটোরাল বন্ডের 80% এনক্যাশড হয়ে গেছিল। মনে রাখবেন, আমাদের দেশে মরালিটি ইজ ফর দ্য মিডল ক্লাস, মরালিটি ইজ নট ফর পলিটিশিয়ানস। সাধারণ মানুষ ছাড়া কাউকে কোনো রকম নিয়মের করতে হয় না। আর ভেবে দেখুন, এই অসহায় শিক্ষকগুলোর চোখের দিকে ভেবে দেখুন যে আজকের দিনে গভর্নমেন্ট একটা দানবের মতো এই শিক্ষাক্ষেত্রে তার প্রেজেন্স রাখবে না রাখবে না। সরকারের রোলটা কি? টু ফ্যাসিলিটেট এডুকেশন, এডুকেশনকে মানুষের আয়ত্তের মধ্যে আনা। আপনি যে একসঙ্গে 25,000, 30,000, 40,000 লোককে অ্যাপয়েন্টমেন্ট করছেন কেন? আপনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিসেন্ট্রালাইজ করছেন না কেন? একটা প্রপার, এম্পাওয়ার্ড, অনেস্ট ডিসেন্ট্রালাইজেশন অফ এডুকেশন সিস্টেম যতক্ষণ না হবে, আপনি কি কুম্ভ মেলার সঙ্গে কম্পিটিশনে নেমেছেন? কোনো সভ্য দেশে আজ অবধি পশ্চিমবঙ্গে 88% অফ ছাত্রছাত্রীরা আমাদের স্টেট স্কুলে পড়েন। ইউনাইটেড স্টেটসের মতো ক্যাপিটালিস্ট জায়গায় 75% ছেলেমেয়েরা তাদের গভর্নমেন্ট সিস্টেমে পড়েন স্কুল লেভেল অবধি। তারা আঞ্চলিকভাবে, ব্লক লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে দে আর ডিসেন্ট্রালাইজড। মানুষকে বিশ্বাস করতে হবে তার সিস্টেমকে। ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইলেকশন ম্যানিফেস্টোটা বললেন যে নেতিবাচক দিক থেকে ইতিবাচক দিকে যেতে হবে, অবশ্যই যেতে হবে। আর উইদাউট এফেক্টিভ ডিসেন্ট্রালাইজেশন আপনি কখনো কোনো শিক্ষা ব্যবস্থাকে এরকম আমাদের এই যাদের পলিটিক্যাল এথিক্স, এই পলিটিক্যাল এথিক্স নিয়ে আপনি যে মুহূর্তে হাতের মধ্যে 30,000, 40,000 চাকরি পাবেন, আপনি সেটাকে নিয়ে নিলামে দিতে বাধ্য। কদিন আগে খুব ভয় পেয়ে বসছিলেন, আকাশের দিকে দেখছিলাম সোঙ্গার ড্রোন উড়ে আসছে, শাহিন মিসাইল উড়ে আসছে। মনে রাখবেন, ভারতের অন্তরাত্মাকে বিদ্ধ করতে যে মিসাইলটা উড়ে আসছে, সে মিসাইলটার নাম হচ্ছে পলিটিক্যাল করাপশন। এবং আমরা প্রতিদিন
প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায়, প্রতিদিনে, প্রতি সপ্তাহে, আমাদের প্রতি অস্তিত্বের প্রতিটা দিনে আজকে পলিটিক্যাল করাপশনকে সহ্য করতে করতে নিজেদের মধ্যে যে অভিশাপগুলো ডেকে আনছি, সেই অভিশাপের একটা লজ্জার নাটক আজকে আমাদের চোখের সামনে দিয়ে অভিনীত হচ্ছে। আমাদের যদি উঠে দাঁড়াতে হয় তাহলে মনে রাখতে হবে that the power of the people is far more than the power of the people in power. আমাদের যে ক্ষমতা, সে ক্ষমতা সবসময় ক্ষমতাসীন মানুষের থেকে বেশি, এবং যতক্ষণ না আমরা সেই ক্ষমতায় বিশ্বাস করব, আমরা পলিটিক্যাল করাপশনকে প্রশ্ন না করব, ততদিন এই নাটকের বার পুনরাবৃত্তি হবে। নমস্কার। অনেক ধন্যবাদ কুণালদা। আমি প্রথম দিক থেকে শুরু করি। কুণালদা নিট পিজির সঙ্গে এই দুর্নীতির তুলনা করলেন। একেবারে স্পষ্ট কেন দুটো রায় আলাদা হলো তার ব্যাখ্যা একটু মন দিয়ে পড়লেই রায়তে দেখা যাচ্ছে কেন। তার কারণ সিবিআই নিট পিজির ক্ষেত্রে সুপ্রিম কোর্টে খুব স্পষ্ট ভাষায় জানিয়েছিল যে এই যে দুর্নীতিটা হয়েছে এটা একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে দুর্নীতিটা সীমাবদ্ধ আছে। আর উল্টো দিকে, এইটা মুদ্রার একটা দিক হলে উল্টো দিকে আসুন যে এসএসসি দুর্নীতির ক্ষেত্রে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট বারবার দুটো সংস্থাকে, একটার নাম এসএসসি, একটার নাম সিবিআই, বারবার জিজ্ঞেস করেছে যে যোগ্য অযোগ্য, খুব সিম্পল বিষয়, চাল আর কাঁকড় কি আলাদা করা যাবে? তারা কেউ একবারের জন্য ইতিবাচক কথা হচ্ছিল না, একবারের জন্য ইতিবাচক উত্তর দিতে পারেনি, অর্থাৎ বলতে পারেনি যে আলাদা করা সম্ভব। আর নিট পিজির ক্ষেত্রে সিবিআই রিপোর্ট দিয়ে বলেছিল যে খুব সীমাবদ্ধ একটা নির্দিষ্ট ভৌগোলিক জায়গার মধ্যে দুর্নীতিটা সীমাবদ্ধ আছে, সেই জন্য গোটাটা বাতিল হয়নি। আমি এইখান থেকে কুণালদার দ্বিতীয় অংশে, যেটার সঙ্গে আমি 100% একমত, যে এসএসসির মতো একটি সংস্থা যারা একাধিকবার কোর্টে দাঁড়িয়ে নিজেদের দুর্নীতির সার্টিফিকেট দিয়েছে, সার্টিফাই করেছে যে কত বড় দুর্নীতি হয়েছে এক্ষেত্রে, তাদের ওপরই আবার সেই একই সংস্থার ওপর আবার আরেকটা পরীক্ষা নেওয়ার গুরুভারটা চাপিয়ে দেওয়া কি উচিত? আমি বলছি এই প্রশ্ন যে কোনো সুস্থ শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মাথায় আসবে। প্রায় 102 বছরের আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী, অন্তত 50 বছর ধরে দিনের পর দিন আমরা প্রত্যেকে বলে আসছি যে ভারতবর্ষের কোনো পরীক্ষার আই রিপিট, এটার সেন্ট্রালাইজ সিস্টেম হওয়া কি উচিত? তার কারণ এই সরকার নিয়ন্ত্রিত, সেটা রাজ্যের সরকার হতে পারে, কেন্দ্রের সরকার হতে পারে, এই কেন্দ্রীভূত পরীক্ষা ব্যবস্থা কোনোদিন দুর্নীতির ঊর্ধ্বে উঠতে পারছে না। এমনকি যদি বা দুর্নীতির ওপরে উঠতে পারে, অব্যবস্থার ওপরে উঠতে পারছে না। তাহলে কেন ভারতবর্ষের মতো দেশে আমরা একটা বিকেন্দ্রীকৃত পরীক্ষা ব্যবস্থার কথা চিন্তা করতে পারবো না স্বাধীনতার এত বছর পরও? এবং এতবার ঠেকেও কেন আমরা শিখতে পারবো না? এই প্রশ্ন আমাদের আজকের নয়, অন্তত 50 বছরের।